প্রিয় দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুধাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। গুলশান 1-এর 57 রেডিয়াস আর্ট সেন্টারের বেস গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধর 40তম একক চিত্রকলা প্রদর্শনী পিস। প্রদর্শনী চলবে 15 জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছে এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংবাদ প্রতিদিন। রাত 8:20 থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। আমরা এতক্ষণ ধরে এখানে বসে আছি, তোর মা এত জোরে জোরে চিল্লায় গেল, আর কেউ কিছু শুনতে পেল না, কেউ আগায় আসলো না। ব্যাপারটা তোর কাছে অস্বাভাবিক লাগছে না? মিথিলা, আমি তোকে আগেই বলছি, মাকে সবাই একটু ভয় পায়। তাই বলে এই বাড়িতে নতুন একজন বউ আসছে, তাকে কেউ বরণ করতে আসবে না? রাত 9:30 থাকছে একক নাটক। আমাদের একটা কটেজ বুকিং ছিল, এটা কি রেডি আছে? অবশ্যই রেডি আছে। জায়গাটা কত সুন্দর না? চারপাশটা একটু ঘুরে দেখতে চাই। ছেলেটা কিন্তু সুন্দর। কোন ছেলেটা? বাইরে যে ছেলেটা দাঁড়িয়ে ছিল আর যার দিকে তুই লুকিয়ে লুকিয়ে দেখছিলি। আমার এখানে আর থাকতে ইচ্ছা করছে না, আমার এখনই চলে যেতে ইচ্ছা করছে। কিছু বলবেন? আমার এখন আর ছেলেদের প্রতি কোনো বিশ্বাস নেই। আপনার আপনি দেখতে যেমন সুন্দর, কথা বলেন তেমন সুন্দর করে। ভাইয়া তোমার সাথে কি কি করেছে সবই মনে আছে আমার। আমাদের হাজব্যান্ড ওয়াইফের রিলেশন নিয়ে কথা বলা তুই কে? আই হোপ কোনো প্রবলেম হবে না। সবারই কি এক ধরনের সমস্যা থাকে? প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা। তুমি আর ভাইয়া কি আবার এক হয়ে যেতে পারো না? মানুষ যত বেশি একা হয় তত বেশি হারাতে থাকে নিজেকে। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। আজ 25 ডিসেম্বর, বড়দিন। প্রিয় দর্শক, আমাদের আজকের আলাপনের অতিথি মিউজিশিয়ান রিচার্ড কিশোর। শুভ সকাল দাদা। শুভ সকাল, শুভ বড়দিন। শুভ বড়দিন। বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন? আমি ভালো আছি, এখন ভালো আছি। আজকে বড়দিন, সুতরাং ভালো থাকাটা মনে হয় খুবই স্বাভাবিক, কারণ আজকে একটি আনন্দের দিন। তো আজকের দিনটা তো মাত্র শুরু হলো, পুরো দিনটি নিয়ে আসলে কি পরিকল্পনা? স্পেশালি এই বছরের এই বড়দিনটা আমার জন্য তেমন সুখকর না। তুমি নিশ্চয়ই জানো যে কয়েক মাস আগে আমার লাইফ পার্টনার চলে গেছে, ঈশ্বর নিয়ে গেছেন। তো প্রায় 40টা বছর বড়দিন করেছি আমরা দুজন একসাথে। ওর সাথে ওর ছিল, তো তখন একদম ভিন্ন ধরনের ছিল বড়দিনগুলো। তো এইবারই প্রথম সহধর্মিণীকে ছাড়া এবারের বড়দিনটা উদযাপন করতে হবে। এটা আসলে কষ্টের। যদিও আমরা প্রিয় মানুষগুলোকে যখন হারিয়ে ফেলি একটা খারাপ লাগা কাজ করে, কিন্তু তবুও কিন্তু আসলে আমাদের জীবন থেমে থাকে না, তাই না দাদা? আমাদের জীবন আসলে বহমান, নদীর মতো বা সঙ্গীতের মতন বহমান যদি বলি। আর সঙ্গীতকে ঘিরে কোনো পরিকল্পনা আছে কি আজকে, কোনো অনুষ্ঠান বা কোনো আয়োজন? কয়েকটা টিভি চ্যানেলে ছোট ছোট কিছু প্রোগ্রাম করেছি। এবার ইচ্ছা করেই মানে ইনভলভ কম হয়ে। আমি যেরকম এর আগে বাংলাদেশ টেলিভিশন বা বেতার বা অন্যান্য চ্যানেলে বড়দিনের প্রোগ্রাম, তারপর মঞ্চের জন্য কিছু প্রোগ্রাম রেডি করতাম, চার্চের জন্য করতাম। এই বছরটা আসলে হয়নি। তবে এইবার ক্রিসমাসটা একটু ডিফারেন্ট, অফকোর্স ডিফারেন্ট। মানে নিজে থেকে এবার নিজে সবকিছু করছি। নিজের ভেতরে আনন্দ খোঁজবার চেষ্টা। দাদা, গানের সাথে আসলে কি ব্যস্ততা রয়েছে এখন? গানের সাথে তো যেহেতু আমি মিউজিশিয়ান, গানের সাথেই থাকতে হয় সব সময়। কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক করার সুযোগ পেয়েছি আমি এবছর, যেটা প্রায় 10-12 বছর আগে করতাম। বিশেষ করে নাটক, টেলিফিল্ম বা সিনেমার ব্যাকগ্রাউন্ডগুলো আগে করতাম। আমাদের দেশ থেকে এই ট্রেন্ডটা একদম উঠেই গেছে ধরতে গেলে। মানে লাইভ মিউজিকগুলো হয় না, অডিও করা থাকে, ওখানে এসে যে
গ্রাউন্ড করে। এবার আমি এই দু একটা প্রজেক্ট এরকম পেয়েছি আচ্ছা করার জন্য, এইটা নিয়ে একটু ব্যস্ত আছি। আর তাছাড়া তুমি জানো যে আমার স্কুল আছে, হ্যাঁ আমার একটা গিটার স্কুল আছে, রিকিস গিটার সবাই ওই নামে ডাকে। তাছাড়া আমি আরো কয়েকটা প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষকতার সাথে জড়িয়ে আছি। আরো কয়েকটি স্কুলে আপনি আসলে গিটার শেখাচ্ছেন। জি জি। দাদা এই যে বড়দিন আজকে, সেই বড়দিনের কথা আসলে বা যে কোনো উৎসবের কথা আসলে কিন্তু আমাদের না ছোটবেলায় ফিরে যেতে মনে হয় মন চায়, যে ছোটবেলার উৎসবগুলো আসলে একেবারে অন্যরকম থাকে আমাদের চোখে, কারণ তখন ছোট আমাদের ভেতরে আসলে ওই ব্যাপারটা থাকে না, সব কিছুই আমরা খুব পজিটিভলি দেখি। তো সেই জায়গাতে যদি জানতে চাই আপনার ছোটবেলার যে বড়দিনগুলো ছিল সেটা আসলে কিভাবে কাটানো হতো, বাবা মার সাথে কেমন সময় যেত? ছোটবেলার বড়দিনগুলো আসলেই মানে ভোলার মতো না। যেমন আমি এখানে যে জায়গাটাতে বসে আছি এনটিভি স্টুডিওতে, আমার বাড়ি কিন্তু একদম ঠিক অপোজিট অফ এনটিভি, এই এরিয়াতে, কারণবাজার এরিয়াতে। সো আমি বলছি যে স্বাধীনতার আগের যে পরিবেশটা ছিল, এখানে তো দোতলা বিল্ডিং ছিল না, কোনো গাছগাছড়া ছিল, আর একতলা বিল্ডিং দুই একটা আমরা গুনে বলে দিতে পারতাম যে অমুক সাহেবের এই বাড়িটা, অমুক সাহেবের এই বাড়িটা, রেয়ার দু একটা দোতলা বিল্ডিং ছিল। সো সব দেখা যেত। ক্রিসমাসের আগে 1 মাস আগে থেকেই সবাই ব্যস্ত হয়ে যেত। আমাদের ক্রিসমাসের সময় একটা সিম্বল হচ্ছে স্টার, জি স্টার অফ বেথলেহেম। সেটা আমরা নিজেরা সেটা বাঁশ কেটে এটা ফ্রেম করে রঙিন কাগজ দিয়ে, ভিতরে তখন তো ইলেকট্রিসিটি ছিল না, ভিতরে মোমবাতি বা কুপি বাতি দিয়ে ওটা বাঁশের মধ্যে দিয়ে মানে যে যত উঁচায় লাগাতে পারে, আচ্ছা মানে কেউ আমরা কি করতাম গাছে উঠে ওইখানে বাঁশটা লাগাতাম যেন অনেক দূর থেকে মানুষ দেখে। সো আমাদের এই এরিয়াটা মানে ফেস্টুনে ভরে যেত, অনেক স্টার, মানে এই কারণবাজার এরিয়াতে তেজগাঁও চার্চের আন্ডারে যে সমস্ত সবগুলা বাসাতে আমরা ক্রিসমাসের আগে ঝালর বানাতাম, জিঞ্জির, তারপরে ওই যে মৌচাক বলে এগুলাকে কেটে কেটে কাগজ দিয়ে এরকম ডেকোরেশন করতাম। হ্যাঁ, তারপরে এই যে রাংটা কাগজ কেটে চিক 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 করে ওগুলো আঠার দিয়ে ওটার মধ্যে ফেলে দিতাম। এখন তো গ্লিটার বেরিয়ে গেছে, তখন এগুলো ছিল এখন রেডিমেড অনেক রকম এগুলো আমরা নিজেরা করতাম। মানে 1 মাস আগে থেকে আমরা প্রিপারেশন, সবার বাসায় মানে এই কাজগুলো হতো। কিচেনে কাজ হতো, আমার মা বা আমার ফুপু খালা যারা আছে এরা সবাই রান্না করে পিঠা বানিয়ে নিত। ক্রিসমাসের জন্য ইন্টারন্যাশনালি সবাই করে হচ্ছে ক্রিসমাস কেক, যেহেতু আমরা বাঙালি। আর ঠিক শীতের সময় হয় আমাদের এই ফেস্টিভ্যালটা, ক্রিসমাসটা পৌষ, তো ওই সময় তো পিঠাপুলির একটা ব্যবস্থা। তো আমরা করতাম কি, তখন সমস্ত বাঙালি খ্রিস্টানরা পিঠা বানাতো, ডিফারেন্ট পিঠা, সবার মানে সঙ্গে সঙ্গে তার পিঠা বানায় না, কয়েকদিন আগে থেকে পিঠা বানানো, মানে একটা ধুম পড়ে যেত। এগুলো যে কোনো জায়গায় তুমি যাবা স্মেল পাবা যে পিঠার গন্ধ, মানে ক্রিসমাস ইজ কামিং, বড়দিন আসছে, মানে পুরো মানে পরিবেশটা ছিল। দাদা, মায়ের হাতের কোন খাবারটা মানে ক্রিসমাসের দিন আপনি খাবেন এরকম একটা বিষয় ছিল ছোটবেলায়? আমি বাঁধাকপি খুব পছন্দ করতাম। এখন যেরকম 12 মাস বাঁধাকপি পাওয়া যায়, তখন তো শুধু উইন্টারে। তো আমি ওয়েট করতাম যে আমার মা কবে বাঁধাকপি দিয়ে উইথ মিট একটা রেসিপি তৈরি করতো। আমার কাছে সেটা সবচেয়ে থেকে বেশি ভালো লাগতো। আর কেক পেস্ট্রি এগুলোর জন্য আমাদের নিজস্ব একটা বেকারি ছিল। আচ্ছা, আমার এই ঠিক অপোজিট অফ এনটিভি, সেখানে আমাদের একটা বেকারি ছিল নিজস্ব। আর তৎকালীন বেকারি অনেক কোয়ালিটি, অনেক ভালো ছিল। আর ওই বেকারিতে যখন ওই তুন্দুলের মধ্যে করতো, সব বেক করা হতো, স্মেলটা যে এত সুন্দর, পুরো এলাকা স্মেল। এখন তো অনেক হয়ে গেছে যার জন্য স্মেলটা পাই না আমরা, এরকম। তো সেখানে কেক, পেস্ট্রি, প্যাটিস, পাই, এগুলো ডিফারেন্ট সব ক্রিসমাসের জন্য তৈরি হতো, সেগুলো খেতাম। আপনারা ভাই বোন কতজন ছিলেন দাদা? আমরা 3 ভাই ছিলাম। আচ্ছা, আমার বড় ভাই রকদা বলে সবাই চিনতো এলাকায়, আর আমি রিচার্ড, আমার ছোট ভাই রবার্ট ওয়াজ এ ভেরি গুড ফুটবল প্লেয়ার, সকার প্লেয়ার। আচ্ছা, আর বড় ভাই ছিল এই এলাকার মোটামুটি সবাই মান্যগণ্য করতো, খেলাধুলা করতো, ওর স্পোর্টসম্যান ছিল। আমি শুধু খেলাধুলা থেকে, বিকজ আমার বাবা ছিল অ্যাথলেটিক্স। আচ্ছা, আমার বাবা মা দুজনেই ব্যাংকার ছিল। ওনারা ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, তখন যেটা পরে সোনালী ব্যাংক হলো, সেখানকার কর্মকর্তা ছিলেন ওনারা। আর মা সেতার বাজাতেন,
বাবা গান গাইতেন এবং বাবার হান্টিং করার শখ ছিল। আচ্ছা। দেন হি ওয়াজ এ ফুটবল প্লেয়ার, ভলিবল প্লেয়ার, বাস্কেটবল, খেলাধুলার মধ্যে ছিল বাবা। ছোটবেলায় আপনার কখনো সেতার বাজানো শেখা হয়েছে মায়ের কাছ থেকে? আমার মার কাছ থেকে শেখা হয়নি, মা তো উস্তাদ খাদিম হোসেন সাহেবের কাছ থেকে উনি শিখতেন। যেটা কাজ হয়েছে মানে সকালবেলা ঘুম ভাঙতো, আমরা তো সেন্ট জোসেফ স্কুলে পড়তাম তখন, একটু ইংরেজি কায়দায় আমাদেরকে বড় করতে চেয়েছিল বাবা মা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো সকালবেলা যখন ঘুমটা ভাঙতো না আমার মেজাজটা গরম হয়ে যেত। কেন? ওই ভৈরবী, বিলাবল আর আশাভরি এগুলো মা বাজাতো সেতেরা, আমার কাছে ওটা ভালো লাগতো না। বিকজ আমাদের বাসায় তখন টার্ন টেবিল ছিল, আচ্ছা এলপি রেকর্ড। আমার বাবা বিভিন্ন দেশের মিউজিক শুনতো, আমার ওগুলো ভালো লাগতো, আচ্ছা। ইন্টারন্যাশনাল মিউজিক। কিন্তু ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল মিউজিক আমার কাছে খুব একটা তখন ভালো ভালো লাগতো লাগতো না। না। বাট যখন আমি প্রফেশনাল লাইনে ঢুকলাম মিউজিশিয়ান হিসেবে, হ্যাঁ। আমি আমার মানে মিউজিক ডাইরেক্টর বলার আগে আমি সেটা বাজায় দিতে পারতাম। কিন্তু আমি শিখি নাই, কারণ শুনে শুনে তো একটা অভ্যস্ততা Yes. তৈরি হয়েছিল। মা যেগুলো বাজাতো হ্যাঁ। মানে আমাদের সাবকন্টিনেন্টাল মিউজিক, সেটা আমি কখনোই শিখি নাই। এবং ওই সময় ভালোও লাগতো না, এটা না, সবচেয়ে ওটা ভালো লাগতো না, ইন্টারেস্টিং একদমই পার্ট। ভালো লাগতো না। দাদা অনেক গল্প হচ্ছে, নিশ্চয়ই আরো গল্প হবে, তার আগে একটি গান শুনে ফেলতে চাই আপনার কাছ থেকে। গান গাওয়ার জন্য এই ট্রেডে আসছিলাম আমি, জানো। হ্যাঁ কিন্তু কিন্তু জানি কিন্তু আমাকে বাফাতে শুরু করেছিলেন আপনি কিন্তু আমাকে গান গাইতে দেওয়া হয় নাই। আমার যে গুরু সমর দাস বাবু, উনি দেখতো যে আমি গিটার বাজাতে পারতাম, আমি সবসময় বলতো এই তুই গিটার বাজা, গিটার বাজা। এই করতে করতে কিন্তু আমি মিউজিশিয়ান হয়ে গেলাম, মানে ইনস্ট্রুমেন্টালিস্ট হয়ে গেলাম। গান আমি তারপর চেষ্টা করি। আমার বড়দিনের উপলক্ষে আমি 1977 সনে খুব সম্ভবত বাণীদীপ্তি নামের আমাদের একটা খ্রিস্টান সংগঠন, একটা অর্গানাইজেশন আছে, সেখান থেকে যীশু খ্রিস্টের উপর, মাদার মেরির উপর বিভিন্ন ধরনের গান টান এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো সেখানে হয়। আমাদের এখন একটা স্টুডিও আছে আমাদের নিজস্ব। তো তখন আমাদের কোনো স্টুডিও বা এগুলো কিছু ছিল না। আলাউদ্দিন আলী সাহেব তখন আমাদের মিউজিক অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল, আর আমরা খ্রিস্টানরা সবাই সেখানে গান গেয়েছিলাম। দাদা কখনো স্যান্তা সেজেছিলেন ছোটবেলায়? আমার সৌভাগ্য হয়নি সেন্টার সাজার, বাট আমি যখন কাকরেল চার্চে অর্থাৎ রমনা চার্চে যখন আমি গিটার বাজাতাম, সেখানে হায়ার এডুকেশন বলতে পারো আমাকে, তখন ছিল ফাদার রেভারেন্ড জেমস বেইনাস। আচ্ছা ওনার কাছ থেকে আমি স্টাফ নিউট্রিশন এবং ইন্টারন্যাশনাল মিউজিক শেখার সুযোগ পেয়েছি, বিকজ অফ ওই চার্চে বাজাতাম আমি। ওখান থেকেই আমরা প্রতি বছর ক্রিসমাসের সময় ক্যারল করতাম, মানে বড়দিনের গান, যেটাকে বাংলা কীর্তন বলে আর কি, যিশুর গুণগান করা। জি। তো আমরা তখন ম্যাক্সিমাম ছিল অ্যাংলো ইন্ডিয়ান ছেলেমেয়েরা, সেখানে ইংলিশ স্পিকিং ওরা। আচ্ছা ওদের সঙ্গে আমি গিটার বাজাতাম এবং বিভিন্ন বাংলাদেশের যত ফরেনার্স ওদের বাসায় যে গিটার অ্যাম্বাসাডর যারা আছে ওদের বাসায় এরকম বিভিন্ন জায়গায় গান করতাম, ওরা আমাদেরকে ডোনেট করতো। আচ্ছা। সেই টাকাগুলো এনে আমরা চার্চে কার্পেট কিনে দিত, তারপর ফ্যান কিনে দিত, মানে এগুলো বাহ। এরকম। তখন আমরা সবাই সান্টা ক্লজের ক্যাপ পরতাম। আজকেও আমি বাসার থেকে আসার আগে আমি ভাবছি যে সান্টা ক্লজের ক্যাপটা পরে যাবো, তোমার জন্য একটা নিয়ে আসবো। হ্যাঁ। But এটা ভালো হতো না? কিন্তু কোথায় আছে না, আমার ওয়াইফ তো নাই এখন, কোথায় ও রেখে গেছে আমি খুঁজেই পাইনি। আই এম সো সরি, বাট সান্টা ক্লজ সাজার আমার শখ আছে। এখন বয়স হয়েছে তো, এখন হয়তো নিশ্চয়ই একদিন আমরা আপনাকে সান্তা হিসেবে দেখতে পাবো। Sure, sure. দাদা নতুন জামা কাপড় কেনার ব্যাপারটা কিন্তু উৎসবকে ঘিরে আমাদের সব সময় থাকে, এবং আমার মনে হয় ক্রিসমাসে এখন সব ধর্ম অনুসারী যারা, তারা সবাই আসলে নতুন জামা কাপড় কেনার প্রতি একটা প্রবণতা কাজ করে। কিন্তু ছোটবেলায় যে ব্যাপারটা ছিল না, সেটা একেবারেই আলাদা, যে জামা কাপড়টা আলাদা করে রাখবো, কাউকে দেখতে দিব না। এই বিষয়টা কি আপনাদের তিন ভাইয়ের মধ্যে কাজ করতে ও কিনা? বাবা রে, বলে কি, আমরা যখন বেশ ছোট তখন বাবা বিদেশ থেকে নিয়ে আসতো আমাদের জন্য। আচ্ছা। মানে আমাদের 3টা কালার ছিল, হ্যাঁ, হ্যাঁ। মানে একই রকমের সোয়েটার কিনলে আমার বড় ভাইয়ের জন্য ইয়েলো, আমার জন্য গ্রিন, আচ্ছা আমার ছোট ভাইয়ের জন্য রেড। আচ্ছা, এরকম তিনজন সব, তিন হ্যাঁ, কালারের। 3 কালার। এটা অলওয়েজ, এটা আমার মার বাহ। মানে নির্দেশ ছিল, বাবা এরকম করে দিত, সব সময় দিত। সেটা তো বেশ ছোট। তারপর যখন একটু কৈশোরে উঠলাম, তখন থেকে নিজের একটু পোসপাস, একটু বাহাদুরি বেড়ে গেল, স্টাইলটা তৈরি হলো। স্টাইল। তখন মাকে ঘ্যানের 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 করতে থাকতাম, টাকা দাও টাকা দাও টাকা দাও, বিকজ তখন নিজে চয়েস করে কেনার জন্য। আমাদের ওই সময়টা ছিল, এখন যেটা এলিফ্যান্ট রোড, আমাদের এলিফ্যান্ট রোড ছিল একমাত্র শপিং সেন্টার, মানে তুমি ভালো কোনো কিছু কিনে। এখন তুমি অনেক শপিং সেন্টার হয়ে গেছে, তখন কিছু ছিল না, শুধু এলিফ্যান্ট রোড। এলিফ্যান্ট রোডের এই মাথা থেকে ওই মাথা কতবার যে রাউন্ড দিতাম, খালি দোকানগুলো উইন্ডো শপিং আর কি, তাকে দেখতাম এরকম। তো
তো সেখান থেকে আর যেতাম হচ্ছে রমনা ভবন। আচ্ছা। কারণ এখন যেরকম আমরা দোকানে গেলে একটা শার্ট পেয়ে যাই, একটা প্যান্ট পেয়ে যাই না, তখন কিন্তু বানাতাম দর্জি দিয়ে। আচ্ছা। আমাদের পার্সোনাল দর্জি ছিল। হ্যাঁ হ্যাঁ, মানে মানে কাপড় কিনে টেইলারকে দিয়ে হ্যাঁ, তারপর এবং সব বিশেষ টেলারে না, বানাতো, হ্যাঁ। সব টেলারে না, হ্যাঁ। যার যার টেলার, আমার একটা টেলার, আমার বড় ভাইয়ের একটা টেলার, হ্যাঁ, ছোট ভাইয়ের, এরকম মানে আমাদের স্টাইল তখন থেকে শিখলাম আর কি যে স্টাইল। হ্যাঁ, হ্যাঁ। তখন রমনা ভবন থেকে কাপড় কিনতাম, এনে তারপর বানাতে দিতাম। আর খালি একটু পর ঘুরে 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 হয়েছে হয়েছে নাকি হয়েছে না, এরকম কখন হবে। কি সুন্দর হ্যাঁ, ছিল জুতা না কিনতে দিনগুলো? যেতাম তখন ওই এলিফ্যান্ট রোডে, মানে বুট তখন হ্যাঁ, বেরোয় না আর কি, হ্যাঁ, তখন হ্যাঁ। বুট কিনবো, তারপর একটু গোল্ডেন ওই যে বর্ডার দেওয়া থাকে, হ্যাঁ, হ্যাঁ। তারপর ফেল বটম, বড় প্যান্ট, বড় বাকলস, এগুলা কিনে। আসলে দাদা এই গল্পগুলো এরকম জীবনের ছোট ছোট অধ্যায় আমরা যেগুলো পার হয়ে আসি, যে এখন এসে মনে করলে মনে হয় কি সুন্দর ছিল দিনগুলো, এবং এই দিনগুলোর কথা বলতে গেলে মনে হয় অনুষ্ঠানের সময় আর একটু বাড়াতে হবে, কিন্তু আসলে সময় একেবারেই কম। নিশ্চয়ই অন্য কোনো আয়োজনে, পরবর্তী নিশ্চয়ই, আয়োজনে আরো অনেক নিশ্চয়ই। গল্প করব আপনার সাথে। নিশ্চয়ই। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আপনার আগামী দিনগুলোর জন্য শুভকামনা রইলো, আর বড়দিনের জন্য আরো একবার অনেক অনেক শুভেচ্ছা। তোমাকেও বড়দিনের শুভেচ্ছা, ঈশ্বর তোমাকে অনেক আশীর্বাদ করুক। আর আমার এনটিভির দর্শকদের জন্যও রইল বড়দিনের শুভেচ্ছা। সবাইকে অনেক 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 শুভকামনা, শুভ বড়দিন। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।